আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আজকে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তোমাদের ১৭ তারিখে যে এক্সামটা রয়েছে তার পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে হাজির হলাম। চলো বেশি কথা না বলে শুরু করি। তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। শুরুতে রয়েছে মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু ও মুলতান বিজয়, কারণ, ঘটনা ও ফলাফল। মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু এর সময় ৬৩৬ ও ৬৩৭ খ্রিস্টাব্দে এবং খলিফা ওসমান রাদিয়াল্লাহু এর সময় ৬৪৪ খ্রিস্টাব্দে আরবরা ভারতীয় উপকূলে ব্যর্থ অভিযান চালায়। খলিফা আলী রাদিয়াল্লাহু এর সময় ৬৫৯ খ্রিস্টাব্দে এবং উমাইয়া খলিফা মুয়াবিয়ার সময় ৬৬৪ খ্রিস্টাব্দে পরিচালিত অভিযানসমূহ সফলতা লাভ করেনি। এরপর উমাইয়া খলিফা আল-ওয়ালিদের সময় ৭০৫ থেকে ৭১৫ খ্রিস্টাব্দ আরবদের বিজয় অভিযান নতুন মোড় নেয়। প্রত্যক্ষ কারণ: আরবদের সিন্ধু ও সুলতান অভিযানের পিছনে একাধিক কারণ ছিল। প্রথমত, আরবদের সিন্ধু ও মুলতান বিজয় ছিল উমাইয়াদের সম্প্রদায়বাদ ও রাজ্য বিস্তারের নীতির অংশ। বাস্তব খলিফা আল-ওয়ালিদ এবং তার পূর্বাঙ্গ শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ উভয়ের মনে প্রাণে সম্রাটবাদী ছিল। রাজ্য বিস্তারের স্বভাবতই আকাঙ্ক্ষা তাদের সিন্ধু আক্রমণে প্ররোচিত করে। প্রাচীন ভারতের ইতিহাস গ্রন্থের লেখক ডক্টর আতুল চন্দ্র রায় বলেন, ভারতের বাহিরে সামরিক সাফল্য আরবকে রাজ্যগ্রস্ত করে তুলেছে এবং ভারত আক্রমণের পশ্চাতে অনেক লক্ষ্য ছিল রাজ্য বিস্তার করা। দ্বিতীয়ত, ধন সম্পদ ঐশ্বর্য বৈভাগে সমৃদ্ধ ভারতবর্ষের সাথে অনেক আগে থেকে আরবদের বাণিজ্য যোগাযোগ ছিল। ইসলামের আবির্ভাবের পরও যোগাযোগ অব্যাহত থাকে। ধনৈশ্বর্য লাভ করার জন্য মুসলিম খলিফার এর আগে ভারতে বেশ কিছু অভিযান পরিচালনা করেন। অষ্টম শতাব্দীর শুরুতে মেকরান ও বেলুচিস্তান আরবদের হস্তগত হয়। এই বিজয়ের মধ্যেই তাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয় তাকে তারা আরও প্রলুব্ধ হয় এবং নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাখ্যান সিন্ধু ও মুলতান অভিযান পরিচালনা করে। ভারত ও মুসলিম শাসন প্রতিষ্ঠায় আমরা প্রথম ও দ্বিতীয় কারণটি দেখলাম। এরপর আমরা দেখব তৃতীয় কারণ। মুসলমানদের পারস্য অভিযানকালে সিন্ধুরাজ সৈন্য দিয়ে মুসলমানদের বিরুদ্ধে পারসীদের সহযোগিতা করেছিলেন। সিন্ধুরাজের এই কাজে প্রতিশোধ নেওয়ার জন্য মুসলিম সিন্ধু ও মুলতান আক্রমণ করেন। চতুর্থ কারণ হল, খলিফা ওয়ালিদের পূর্বক্রান্তিক শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির। তার কঠোর শাসনের প্রতিবাদে বিদ্রোহী হয়েছিল আরব সীমান্ত অতিক্রান্ত করে সিন্ধুরাজ দাহিরের কাছে আশ্রয় নেন। হাজ্জাজ তাদের ফেরত পাঠানোর দাবি জানালে দাহির তা প্রত্যাখ্যান করেন। এতে হাজ্জাজ রাজা দাহিরের সমুচিত শাস্তি দানের লক্ষ্যে সিন্ধু ও মুলতান অভিযান পরিচালনা করেন। পঞ্চমত কারণ হল, সিন্ধু ও মুলতান অভিযানের পিছনে ধর্মীয় অনুপ্রেরণা বিশেষভাবে ক্রিয়াশীল ছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন। তবে সিন্ধু ও মুলতান অভিযানের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণগুলো বিশ্লেষণ করে ধর্মীয় উদ্দেশ্য হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তবে প্রাথমিক যুগে বিজেতা আরবদের বিজিত অঞ্চলে ইসলাম প্রচার ও বিস্তারের প্রচেষ্টা
বিবেচনা করলেও সিন্ধু বিজয়ের পেছনে ধর্মীয় উল্লেখযোগ্য প্রত্যক্ষ করা যায় না। এরপর আমরা দেখব প্রত্যক্ষ কারণ। উল্লেখিত কারণগুলো পরিপ্রেক্ষিতে সাম্রাজ্যবাদী শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেন। তখন একটি ঘটনা তাকে সিন্ধু রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সুযোগ করে দেন। আর এই ঘটনা হলো সিন্ধু দেবর বন্দরে জলদস্যুদের মুসলমানদের 8টি জাহাজ লুট। জানা যায় সিংহলের বর্তমান শ্রীলঙ্কার রাজা 8টি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাতের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোনো ঐতিহাসিক বিবরণ অনুযায়ী সিংহলে বাণিজ্যরত মৃত আরব বণিকদের পরিবার ও পরিজনের জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধু দ্বীপের বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যু লুট করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিবাদ ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করে। দাহিরের প্রত্যাখ্যান আচরণে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু ও মুলতান অভিযান চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এরপর আমরা দেখব ঘটনা। এসব কারণে হাজ্জাজ বিন ইউসুফ প্রথম 710 খ্রিস্টাব্দে সেনাপতি উবাইদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে সিন্ধুর পরপর 2টি অভিযান প্রেরণ করে। তারা ব্যর্থ হলে তিনি 711 খ্রিস্টাব্দে সেনাপতি মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে 6000 সিরীয় ও ইরাকি সৈন্য, 6000 উষ্ট্রারোহী ও 2000 রসদবাদী পশুসহ আরেকটি অভিযান পাঠান। মুহাম্মদ বিন কাসেম রাজা দাহিরের পরাজিত হয় 712 খ্রিস্টাব্দে সিন্ধু এবং 713 খ্রিস্টাব্দে মুলতান বিজয় করেন। আরবের সিন্ধু ও মুলতান বিজয়ের ফলাফল। রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনায় মুহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয় কিছুটা তাৎপর্যহীন হলেও এর সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক ফলাফল ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। এরপর দেখব আমরা রাজনৈতিক ফলাফল। মুহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয়ের ভারতের রাজনৈতিক ইতিহাসে বিশেষ কোনো পরিবর্তন সাধন করতে পারেনি। আরব আধিপত্য কেবল সিন্ধু ও মুলতানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এজন্য সম্ভবত ঐতিহাসিক ও লেখক ABM হাবিবুল্লাহ আরবদের সিন্ধু বিজয়কে রাজনৈতিক তাৎপর্যহীন বলেছেন। তবে আরবদের সিন্ধু ও মুলতান বিজয় তাৎপর্যভাবে ভারতের বৃহত্তর রাজনৈতিক দৈরিমণ্ডল প্রভাব বিস্তার করতে না পারলেও আরব বিজয়ের পদক্ষেপ অনুসরণ করতে গাজনবী ও ঘুরিরা ভারতের মুসলিম কর্তৃক প্রতিষ্ঠা করেছিল। সামাজিক ও সাংস্কৃতিক ফলাফল। আরবদের সিন্ধু বিজয়ের ফলে মুসলিমরা হিন্দু প্রত্যক্ষ ও সংস্পর্শে এসে এর দুই সম্প্রদায়ের মধ্যে প্রাপ্তি সম্পর্ক গড়ে ওঠে। আরব মুসলিমদের অনেকে বিজেতা অঞ্চলে বসতি স্থাপন করে এবং স্থানীয় নারীদের বিয়ে করে। আর্য ও সেমিটিক জাতির সংমিশ্রণে এর নতুন একটি জাতির উদ্ভব ঘটে। আরবদের সিন্ধু বিজয় ইসলামী সংস্কৃতির উপর ব্যাপক প্রভাব ফেলে। মুসলমান ভারতবর্ষের দর্শন, জ্যোতির্বিদ, গণিত, চিকিৎসাবিদ সংগঠিত প্রভৃতি চর্চার মাধ্যমে তা আরও সমৃদ্ধ করে। ভারতীয় বেদান্ত দর্শন মুসলিম দর্শনের অন্যতম উৎস হিসাবে কাজ করে। হিন্দুদের বেদ ধর্মগ্রন্থ ও বৌদ্ধ ধর্মের নির্বাহ ধারণা মুসলিম সুফি ও মতাদর্শকে প্রভাবিত করে। এছাড়া মুসলিমরা ভারতের তেজস শাস্ত্রের সাথে পরিচিত হয়ে ওঠে। আরবরা ভারতবর্ষের কাছ থেকে শূন্যের ব্যবহার শেখে। ধর্মীয় ফলাফল। ভারতীয় ইসলামবিদ A.L.
সিবাল, আশ্রমবাদ, লা শ্রীলঙ্কা অ্যান্ড দ্য সুলতান অফ দিল্লি গ্রন্থের মাধ্যমে করেছেন যে সিন্ধু বিজয়ের সূত্র ফলে ভারতবর্ষে ইসলামের বীজ রোপণ করেছিল। এরপর দেখব আমরা অর্থনৈতিক ফলাফল। ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় সিন্ধু ও মুলতান ছিল অপেক্ষাকৃত অনুর্বর। তখন থেকে সরাসরি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে সম্ভব ছিল না। সত্য, তবে এই বিজয়ের ফলে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের সাথে তাদের বাণিজ্যের লেনদেন পরিধি আরও বৃদ্ধি পায়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় আরবদের সাথে আরও বেশি তা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ভূমিকা পালন করে। এরপর দেখব গজনির সুলতান মাহমুদ, সামরিক আক্রমণ, চরিত্র ও কৃতিত্ব। সুলতান মাহমুদ 971 খ্রিস্টাব্দে আফগানিস্তানের গজনিতে জন্মগ্রহণ করে। তার পিতা সুবর্তিগির ছিলেন গজনির স্বাধীন শাসন। পিতার মৃত্যুর পর মোহাম্মদ 997 খ্রিস্টাব্দে গজনির সিংহাসন আরোহণ করে। তিনি সমসাময়িক আব্বাসিক খলিফা কাদের বিল্লাহর 991 থেকে 1031 খ্রিস্টাব্দে আনুগত্য স্বীকার করে। খলিফা তাকে ইমামির উদ সিংহাসনের সাথে লিপ্ত করে এবং 1700 থেকে 1024 খ্রিস্টাব্দে তিনি মোট 17 বার ভারত আক্রমণ করে লক্ষণীয়ভাবে সুলতান মোহাম্মদ ভারতে জয়লাভ করেন। তবে একমাত্র পাঞ্জাব ছাড়া বিজিত আর কোনো অঞ্চলে তিনি সাম্রাজ্যভুক্ত না করে তার ভারতীয় অভিযানের উদ্দেশ্য সম্পর্কে ঐতিহাসিকরা ঐকমত উপনীত হতে পারেননি। তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন অর্থনৈতিক উদ্দেশ্য সুলতান মোহাম্মদ ভারত আক্রমণ করেন। সুলতান মোহাম্মদ ভারত আক্রমণের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল সোমনাথ মন্দির আক্রমণ। এটি তার 16তম অভিযান ছিল। সোমনাথ মন্দির ভারতের গুজরাট রাজ্যের কথিয়তে সাম্রাজ্য উপকূলে অবস্থিত। মুসলিম ঐতিহাসিক বিবরণ হতে মন্দিরের পণ্ডিতদের ধারণা ছিল এই মন্দির বিজয় মোহাম্মদের সাধ্যের বাইরে। কিন্তু মন্দিরে গর্জিত ধনরাশির সংবাদ পেয়ে সুলতান মোহাম্মদ সোমনাথ আক্রমণের সিদ্ধান্ত নেয়। 1026 খ্রিস্টাব্দে পরিচালিত অভিযানে স্থানীয় জনসংখ্যা ও পণ্ডিতদের ধার্মিক বাধা সত্ত্বেও এই জয়লাভ করেন। মন্দির সহ 30 বিগ্রহ ধ্বংস করা হয়। এ মন্দির থেকে মোহাম্মদ 2 কোটিরও বেশি স্বর্ণ মুদ্রা ও বিগ্রহাতীক অলঙ্কার থেকে 200 মণ মূল্যবান মূর্তিমুদ্রা নিয়ে স্বদেশ ফিরে যান। ঐশ্বর্য প্রসাদ বলেন, সোমনাথ বিজয় মোহাম্মদের লুটকে নতুন বিজয় গৌরব সংস্পর্শ করে। চরিত্র ও কৃতিত্ব। সুলতান মোহাম্মদ ছিলেন জন্মগত সৈনিক। সামরিক সংগঠক হিসেবে সুলতান মোহাম্মদ অন্যান্য পরিবার অধিকারী ছিলেন। একজন দক্ষ সংগঠন হিসেবে তিনি বিভিন্ন জাতি ও ধর্মের লোকেদের সমন্বয়ে গঠিত হয় সেনাবাহিনীদের ঐক্যবদ্ধ ও দুর্জয় সামরিক শক্তির পরিণত করে। বাস্তব বিজেতা হিসাবে গৌরব ও প্রতিলব্ধি অর্জন করা ছিল তার প্রধান লক্ষ্য এবং তিনি লক্ষ্য অর্জনে সফল হয়েছেন। সুলতান মোহাম্মদ ক্ষুদ্র গজনি রাজ্যে তিনি বিশাল সাম্রাজ্যে রূপান্তরিত করেন। ভারতবর্ষে প্রথম মুসলিম রাজবংশ প্রতিষ্ঠিত গৌরব তিনি অর্জন করতে পারেননি সত্য, তবে
উত্তরসারি ঘুরি শাসনের মধ্যে ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠানের প্রশাসনিক কীর্তি তাকে দিতে হবে, কেননা এই প্রদর্শনী পদ থেকে ভারতে ঘুরি মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে। সুলতান মুহাম্মদ শিল্প, ঐতিহ্য ও সাংস্কৃতিক উদার পৃষ্ঠপোষণ ছিলেন। সমকালীন প্রাচ্য জগতের প্রথম শরীরবাহু বিদ্বান পণ্ডিত ব্যক্তি ও তার চারপাশে জড়ো হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গণিতবিদ, দার্শনিক, জ্যোতির্বিদ ও সংস্কৃত পণ্ডিত আল বেরুনি, ইতিহাসবিদ, উৎপত্তি দার্শনিক আর ফলারি ও তারিকি সংকটগিন, প্রাপ্তপ্রসঙ্গ বাইহকি তারিকি সুকান্তগিন গ্রন্থে প্রণেতা বাইহাকিকে এস লেনপুন প্রাচ্যের প্রেপিস নামে আখ্যায়িত করেন। আল বেরুনি ছিলেন সুলতান মুহাম্মদ দরবারে এক উজ্জ্বল নক্ষত্র। ঈশ্বরী প্রস্তাব সুলতান মুহাম্মদ যুগকে কবিতার যুগ ছিল। আবুল কাসেম ফেরদৌসী প্রচুর হুলাল নামে খ্যাত এক কবি সুলতান মুহাম্মদ অনুরোধে জগদ্বিখ্যাত শাহনামা মহাকাব্য রচনা করেন। সুলতান মুহাম্মদ ভারত থেকে সংক্রান্ত বিপুল ধনুষ্যের বিপুলতা বয়ে গজনীর আতুলহীন ও সমৃদ্ধ স্বপ্নপুরীতে পরিণত করার চেষ্টা করেন। সুলতান মুহাম্মদ গজনীর স্বর্গীয় বধূ নামে পরিচিত যে আনন্দ সুন্দর মসজিদটি নির্মাণ করেছিলেন, ঐতিহাসিকরা এটিকে প্রাচ্যের বিস্ময়, ওয়ান্ডার অব দ্য ইস্ট বলে বর্ণনা করেছেন। বাস্তব সুলতান মুহাম্মদ ছিলেন একজন বিস্ময়কর নেতা ও ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ স্মরণায়ক। এরপর আমরা দেখব মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরি, উত্তর ভারতের ইসলাম শাসন প্রতিষ্ঠা চরিত্র ও কৃতিত্ব। মুহাম্মদ ঘুরি প্রকৃত নাম মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম, তবে তিনি মুহাম্মদ ঘুরি নামে সমধিক পরিচিত। এই সাম্রাজ্যকে কেন্দ্র করে বর্তমান আফগানিস্তানের ঘুর প্রদেশ তার বড় ভাই সিগাই উদ্দিন শাসনকালে তিনি গজনির শাসনকর্তা ছিলেন। 1203 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিনের মৃত্যুর পর ঘুর সিংহাসন অধিষ্ঠিত হয়। উত্তর ভারত মুসলিম শাসন প্রতিষ্ঠা। মুহাম্মদ ঘুরি ভারতবর্ষের প্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠান কর্তৃক অর্জিত করেন। 1991 খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘুরি এবং দিল্লি আজমেরির চৌহান বংশের রাজা পৃথ্বীরাজের মধ্যে তারাইনে প্রথম যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের পূর্বে মুহাম্মদ ঘুরি মোকাবেলার উদ্দেশ্যে পৃথ্বীরাজ উত্তর ভারতের হিন্দু রাজ্যের সমন্বয়ে একটি কনফেডারেসি ও ঐক্যজোট গঠন করে। কনৌজের রাজা ও জয়চাঁদ ছাড়া প্রায় সব হিন্দু রাজা এতে যোগ দেয়। ইথেনেজে নিকটবর্তী তারাইনদের রণক্ষেত্র সমন্বিত রাজপুত বাহিনী ও মুহাম্মদ ঘুরি বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হয় এবং মুহাম্মদ ঘুরি আহত হয়ে পলায়ন করেন। এরপর দেখব আমরা তরাইনের যুদ্ধে পরাজিত হয়ে পারলে মুহাম্মদ ঘুরি প্রতিশোধ স্থাপন উদ্যোগনা করে তোলে। 1192 খ্রিস্টাব্দে 1,20,000 সৈন্য এর বিশাল বাহিনী নিয়ে তিনি পূর্বান যুদ্ধযাত্রা করেন। মুসলিম বাহিনীর মোকাবেলায় পৃথ্বীরাজ 3 লক্ষ সৈনিক এর বিশাল বাহিনীর সংগঠিত করেন। তারাইন প্রস্তাবের উপর বাহিনী মুখোমুখি হয় এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ সত্ত্বেও মুহাম্মদ ঘুরি উন্নত রণকৌশলের কাছে
সম্মিলিত রাজপুত বাহিনী শৌচালীয় পরাজিত হয়। তারাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিতর ফলে রাজপুতদের সামরিক শক্তি ক্ষুব্ধ হয় এবং ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। চরিত্র ও কৃতিত্ব। মানুষ হিসেবে মোহাম্মদ ঘুরি অপরূপ চরিত্র ও আকর্ষণের ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। দৃঢ় মোকাবেলা, আত্মপ্রত্যয় ও ধর্মনিষ্ঠা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও দানশীলতা এর উল্লেখযোগ্য চরিত্র বৈশিষ্ট্য ছিল। অসাধারণ চরিত্রের বৈশিষ্ট্যের কারণে তিনি সমসাময়িক রাজাদের থেকে অনেক ঊর্ধ্বে জাগত করেছেন। মোহাম্মদ ঘুরি গজনির ধ্বংসবিশেষের উপর ঘুর রাজ্য ও ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং ইতিহাসে অমর হয়ে আসেন। ইসলামীদের তা এরূপ কৃতিত্বের অধিকারী বলে মনে করেন। মোহাম্মদ ঘুরি ছিলেন একজন দূরদর্শী ও বাস্তবহীন রাজনীতিবিদ। তার লক্ষ্য ছিল ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠান। তিনি ভারতে পরাজিত হতদম্য ও লক্ষ্য বাস্তবে অবিচল দৃঢ়তার পরিচালনা সম্রাট করেন প্রতিষ্ঠিত করে সক্ষম হন। ভারত থেকে মুসলিম সাম্রাজ্যের পোলাপত্য করেন এবং 700 বছর স্থায়ী হয়েছিলেন। মোহাম্মদ ঘুরি ছিলেন অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী। প্রতিভা আবিষ্কার ঘুরি ছিলেন সিদ্ধহস্ত। তিনি কুতুল উদ্দিন আইবের, ইয়ালজুজ ও তুগিলের মতো শিক্ষিত ব্যক্তিদের সাথে বিজয়িত বিভিন্ন রাজা সংগঠনের সাফল্যের সাথে কাজ করতে সক্ষম হন। অনেকে মনে করেন তাদের মোহাম্মদ ঘুরি ও বিস্তার কৃতিদাস সেনাপতি কোতাইউদ্দিন আইবের ভারতবর্ষে অধিকত্ব অঞ্চল হতে না পারে তা মুসলমানদের স্থায়ী রাজত্ব ও রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হতে পারে। এই ছিল আজকের আমাদের ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। এই অধ্যায়টি সকলে মনোযোগ দিয়ে করবে এবং আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবে, আর দরকার হলে ভিডিওটি আবার 2x দেখবে। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।